ফ্রিল্যান্সার নাদিয়া অথবা চরের মাস্টার, এইগুলো কি আসলে রক্ত মাংসের বাস্তব মানুষ নাকি আপনার জাস্ট কল্পনা? আপনি যে গল্পগুলোর কথা বললেন এরা সবাই রক্তে গড়ার মানুষ। আমাদের আশেপাশের এই গল্পগুলো আসলে বাস্তব। অনেক কিছু লিখতে পারি না, অনেক কিছু লিখিনি, ঠিক আছে, সীমাবদ্ধতা আছে। তা এটাই হলো আমার মগজ ধোলাই যে তারা বলেছে আমি লিখতে পারিনি, ওই লেখায় আমার সীমাবদ্ধতা ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে। তা আমিও যখন ওই গ্রামে গেছি তখন আমার মোবাইলের নেটওয়ার্কটায় আমাকেও গাছে উঠে কথা বলতে হয়েছে। গ্রামীণ ফোনের সিইও ইয়াসির আজমান ভাই উনি চলে গেছিলেন। উনি যাওয়ার পরে ওখানে টাওয়ার স্থাপন হয়। এখন আশেপাশের অনেক গ্রাম এটা সুবিধা পায়। সেই ক্ষেত্রে আবেগ বিবেক এবং আমরা যদি টেক ফিউশনের কথা বলি, যে নতুন একটা টার্ম বলা চলে সাহিত্যাঙ্গনে আপনার মাধ্যমে পরিচিত হয়েছে, এর শুরুতে কি মনে হয়েছিল যে এরকম একটা টেক ফিউশন আসলে বা একজন টেক ফিউশন রাইটার হিসেবে নিজেকে পরিচিত করাতে পারবে? না, আমি আসলে এই সেক্টর নিয়ে যেহেতু লিখি, আমি চাইছি যে টেকনিক্যাল পার্টগুলো আমি মানুষের কাছে সহজভাবে পৌঁছাই। দেওয়াটা মানে এটা কিভাবে দেওয়া যায় তা আমি ওইটাই ভাবছি যে এটা যদি গল্পে গল্পে দেওয়া যায়, এটা মানুষ তো, আমরা তো গল্প পড়তে ভালোবাসি। একটা মানে রোমান্টিক গল্প আমরা বেশি পড়ি, হ্যাঁ। তারপরে একটা এই যে হ্যাকার হিমেল আমার একটা বই, যে শুরুতেই একটা হ্যাকার আছে, কিন্তু এর বইয়ের ভিতরে এটা উপন্যাস হলে কি হবে, এর মধ্যে সচেতনমূলক অনেক আছে যে কি করতে হবে কি করতে হবে না, কিভাবে কাজ করে, মানে একটা মানে সব কিছুর ভিতরে মানে উপন্যাস দেখতেছেন আপনি, কিন্তু উপন্যাসের ভিতরে আপনার তথ্য প্রযুক্তি, একদম ইনফরমেশন, মানে সচেতনতা সবই আছে। সচেতনতা সবই আছে, ঠিক আছে। একটা মানুষ পড়লে সে হলো যেমন রোমান্টিক একটা ভাব আসবে, যেমন নিজের ভিতরে একটা সাহস আসবে, হ্যাঁ, কোনো কিছু ভয় পাবে না, হ্যাঁ, আবার বড় হওয়ার স্বপ্ন, বড় হওয়ার স্বপ্ন, সব সমাজে কিছু কিছু মিলাই করারও আর কি। ইন্সপিরেশন আসবে। আমরা যেই বিষয়টি নিয়ে গল্প করছিলাম, রাহিতুল ইসলাম কিন্তু একই সাথে তার ফার্স্টে যে স্টোরিটা কোনো একটা পত্রিকায় আসে এবং তিনি প্রথম আলোতে কাজ করেন, যেটি বাংলাদেশের নামি দামি পত্রিকা, এবং তিনি শুরু থেকেই কিন্তু এখানে আছেন এবং এছাড়াও নানা ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি নিজেকে নিয়োজিত রাখেন। যেই জন্য আসলে কথাটা বলা, সেটি হচ্ছে এই যখন একটা পত্রিকার অর্থাৎ কাগজে স্টোরিটা আসে সেটি নিয়ে গল্প করেন এবং সেই গল্পটা ইতিমধ্যে আবার এখন ওটিটি প্ল্যাটফর্মে কখনো নাটক হয়ে যায় এবং তার যে বইয়ের গল্প বা লেখা, সেখান থেকে কিন্তু বাংলাদেশের জনপ্রিয় যদি বলেন অভিনেতা আফরান নিশো, মেহজাবিন তার নাটক অভিনয় করেছে। এই গল্পটা একটু শুনতে চাই। আসলে যে রূপান্তরটা এরকম, ফার্স্টে একটা কাগজে আসলো, তারপরে ওটাকে বড় উপন্যাস হলো, আবার উপন্যাস থেকে আবার সেটি এখন চলচ্চিত্র বা নাটকেও রূপ নিচ্ছে। আসলে আমরা, আপনি জানেন যে আমরা পত্রিকায় কাজ করি, সেটা হচ্ছে আপনার জীবনটা আমি 600 ওয়ার্ডের মধ্যে আনতে পারবো না। আমার একটা লেখার একটা ওয়ার্ডের একটা সীমাবদ্ধতা থাকে, হ্যাঁ। তা 600-700 ওয়ার্ডের ভিতরে আপনার পুরো গল্পটা আমি তুলে ধরতে পারবো না। আমি যখন দেখি যে আমার এই গল্পটা পাঠক পছন্দ করছে, আরও জানতে চাই, হ্যাঁ, এই বিষয়ে, তখন আমি ওইটা একটা উপন্যাসের রূপ দিই। রূপ দেওয়ার পরে যখন দেখি যে বইটাও ভালো চলতেছে, এটা নাটক টেলিফিল্ম হলে ভালো হয়, তখন সেটা হলো নাটক ফিল্ম টেলিফিল্ম হয়ে যায়। তাতে কি হয় যে আপনার যে মানে পাঠক পত্রিকায় দেখতেছে, অনলাইনে দেখতেছে, সেটাই আবার বইয়ে রূপান্তর হচ্ছে, আবার সেটা নাটক টেলিফিল্মে দেখছে। পাঠকগুলো পদে পদে মেসেজ পাচ্ছে, ভিজুয়ালি পাচ্ছে, পড়তেছে, ঠিক আছে, সবভাবেই মেসেজটা পাচ্ছে। সেক্ষেত্রে এই স্টোরিটা একটু বলবেন যে মানে এটা একটু পেছনের গল্প হবে, যে ধরেন আপনি একটা উপন্যাস লিখেছেন বা কোনো একটা গল্প কাগজে লিখেছেন, কাগজেরটা তো ফিডব্যাক পানি, কিন্তু ওই নাটকটায় রূপান্তর হবে সেটি আসলে কিভাবে, মানে অন্য কেউ পড়ে কি আপনাকে ফোন করেছে, কোনো পরিচালক বা কিছু? হ্যাঁ, এরকম ফোন প্রতিদিনই পাই। হ্যাঁ, হ্যাঁ। আপনি যে বললেন আমার নাটকে এই যে অভিনয় করে আরফান নিশো, মেহেজাবিন, তানজিন তিশা, খায়রুল বাশার সহ অনেকেই কাজ করছে। তা এই যে তারা, তাদের এই অভিনয়টা যখন সে বই থেকে পর্দায় ফুটাই তোলে, এটা বলো একটা বড় ব্যাপার। আর বইয়ের কন্টেন্ট সবসময় ভালো হয়, হ্যাঁ। আমরা হলো নাটক সিনেমা
যতই মনে করেন দেখি, যখন শুনি যে এটা উপন্যাস অবলম্বনে, তখন আমাদের আগ্রহটা বলো অনেক গুণ বেড়ে যায়। আর একটা সমাজ বলো পরিবর্তন হয় এই নাটক, সিনেমা, সাহিত্য এটার কারণে। আমরা যদি মনে করেন যে এই কন্টেন্টগুলো যদি পর্দায় পাঠকের সামনে, দর্শকের সামনে যদি তুলে ধরতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের তরুণরা অনেক ভালো মেসেজ পাবে এবং নিজেদেরকেও শুধরায় নিবে। সেক্ষেত্রে পাশাপাশি সামনের দিনে কি চলচ্চিত্র হবে বা এরকম কোনো কিছু নিয়ে ভাবছেন? হ্যাঁ, অনেক কিছু সামনের দিনগুলোতে অপেক্ষা করছে, এটা চমকই থাক, এটা আপনারা বিভিন্নভাবে জানতে পারবেন, তবে কাজ চলছে। একই সাথে আমরা যেটি বলছিলাম যে রাহিতুল ইসলামের গল্প কেবল কিন্তু ছোট ছোট স্টোরিকেই আসলে তিনি তুলে ধরেন না, আইসিটি সেক্টরকে, অর্থাৎ এই তথ্য প্রযুক্তি সেক্টরকে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যারা আসলে মূল ভূমিকা পালন করেছেন তাদের নিয়েও কিন্তু তারা আইসিটি হিরোজ, অথবা আমরা যদি একটু বলি যে বড় বড় যারা মানুষ ছিলেন তাদের নিয়েও কিন্তু তিনি লিখেছেন, যেমন জামিলুর রেজা চৌধুরী, শাহেদ মোস্তাফিজ, এই যে মানুষগুলো, এবং এই মানুষগুলো তুলে ধরার কারণটা আসলে কি, মানে এইটা কিভাবে চিন্তা আসলো যে তাদের পরিচিত করে মানুষকে অনুপ্রেরণা করা নাকি? না, আসলে দেখেন, আমি তথ্য প্রযুক্তি সেক্টরে কাজ করি। এখন তথ্য প্রযুক্তি যাদের হাত ধরে বাংলাদেশে আসছে, তাদেরকে যদি আমি পরিচয় করায় না দিই, তাহলে এটা হলো মানে এক কথায় যদি খারাপভাবে বলতে হয়, বেইমানি হয়ে যাবে। হুম, হুম। তা আমি হলো চেয়েছি যে আমাদের দেশে, বাংলাদেশে যাদের হাত ধরে তথ্য প্রযুক্তি এগিয়ে গেছে বা তথ্য প্রযুক্তিতে যারা অবদান রাখছে, তাদের গল্প, তাই সেই নায়কদের পরিচয় করায় দেওয়ার জন্য। তাই এর মধ্যে আবদুল্লাহ এস কাফি আছে, এস এম কামাল আছে, তিনি মারা গেছেন, সায়েদা মুস্তাফিজ আছে, বাংলাদেশের প্রথম নারী প্রোগ্রামার, জামিল রেজা চৌধুরী স্যার আছে, তিনিও চলে গেছেন। তা এই যে তাদের মানে তাদেরকে পরিচয় করাই দেওয়াই ছিল আমার হলো মূল উদ্দেশ্য, যাতে বাংলাদেশের তরুণ প্রজন্ম জানুক যে আমরা আজকে যে সহজ ইন্টারনেট পাচ্ছি, কম্পিউটার পাচ্ছি, ল্যাপটপ পাচ্ছি, মোবাইল পাচ্ছি, কারা কিভাবে ছিল আসলে, তার হ্যাঁ। পিছনে, সেই নায়কদেরকে আমি পরিচয় করাই এই এই দিচ্ছি। ক্ষেত্রে যদি আমরা একটু আমাদের আজকের প্রোগ্রামের সাথে একটু মিলাই যে এই যে আমরা এই মানুষগুলো তো আমাদের কিন্তু মগজকে ধোলাই করতে, বিশেষ করে আমরা যদি বলি যে মগজে পরিবর্তন আনতে কাজ করেছেন তারা, বা আপনার এই যে গল্পগুলো বা বিভিন্ন গ্রামে যখন যান তাদের এই আয়োজনগুলো আপনার মগজে কিভাবে আসলে বিচ্ছে, বা কিভাবে তাদের খুঁজে পেলেন বা লেগে আছে? দেখেন, আমি যাদেরকে নিয়ে লিখছি, আপনার কাছে শুনলে মনে হবে বিষয়টা সহজ, তারা খুব সহজেই বাংলাদেশে এগুলো করতে পারছে। আসলে না, তারা পদে পদে যুদ্ধ করছে, তারা পদে পদে বোঝানোর চেষ্টা করছে যে এটা আনো, এটা হোক বাংলাদেশে, এটার ট্যাক্স কমাও, এটার ই ফ্রি করো। তা এখানে নেট নাই, নেট এখানে যাক, এখানে এখানে বিদ্যুৎ হ্যাঁ, নাই, বিদ্যুৎ যাক। এখানে তাদের অবদান অনেক বেশি। এটা আমরা বলি না, অনেক কিছু লিখতে পারি না, অনেক কিছু লিখিনি, ঠিক আছে, সীমাবদ্ধতা আছে। তা এটাই হলো আমার মগজ ধোলাই যে আমি মানে আমার মনে পড়ছে যে তারা বলেছে আমি লিখতে পারিনি, ওই লেখায় আমার সীমাবদ্ধতা ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে।